পুলিশ ফাইল। এসে গেছো? হ্যাঁ। চলো হালিমাদের বাড়ির কাছে গিয়ে মাঠটায় বসে গল্প করি। না, ওই জায়গাটা খুব একটা ভালো না। চলো না, তোমাদের বাড়ির সামনে পাঁচের কাছে বসে গল্প করি। ঠিক আছে চলো। জানো বাড়িতে না মা বাবা খুব খুশি। সে তো হবেই। আর তোমার বাড়িতে? কি করছো এটা? বাবা তুমি কি ভীতু গো? ভীতু হবো না, হঠাৎ করে চোখ বন্ধ যে। আসলে কানামাছি খেলার ইচ্ছা হচ্ছে। পাগলি একটা। অদ্ভুত এক বিস্ময়কর ঘটনা, যে ঘটনার খবর শুনে কেঁপে উঠেছিল গোটা পশ্চিম বাংলা। বিশেষ করে নতুন জীবন শুরু করতে যাওয়া অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাওয়া বহু ভাবী দম্পতি এই ঘটনার খবরটি শুনে একটু হলেও আতঙ্কে একেবারে স্থির হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কে এই ছেলেটি? আর এই মেয়েটিও বা কে? আর দ্বিতীয় মেয়েটি বা কেন ছেলেটিকে এইভাবে হঠাৎ করে আক্রমণ করল? সব মিলিয়ে এই অদ্ভুত রহস্যঘেরা অপরাধমূলক ঘটনাটি স্থানীয় থানাকেও একেবারে বিস্ময়ে থ করে দিয়েছিল। যখন এই আহত রক্তাক্ত ছেলেটি এক হাতে তার ক্ষতবিক্ষত গলাটিকে কোনো মতে চেপে ধরে অন্য হাতে বাইক চালিয়ে এসে পৌঁছলো কালনা থানায়। তারপর কালনা থানার পুলিশ আহত ক্ষতবিক্ষত প্রসেনজিৎকে নিয়ে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে শুরু হয় তার চিকিৎসা। না না, এখন আপনাকে জল দেয়া যাবে না, একটু কষ্ট করুন, কাল সকালে জল খাবে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, তবে কষ্ট হলে এখন কথা বলতে হবে না আপনাকে। না, আমি ঠিক আছে। পুলিশ পুলিশ কোথায়? পুলিশ ওনারা বাইরে অপেক্ষা করছেন আপনার জ্ঞান ফেরার জন্য। ডাকুন ডাকুন, আমি আমি কথা বলবো। আপনি কথা বলতে পারবেন? আমি আমি পারবো। ওদেরকে যে ধরতেই হবে। ভাই ভাই শুনছো, ওনারা এসছেন। এই করছো কি উঠছো কেন? তোমার গলায় 11টা সেলাই পড়েছে, ক্ষতি হয়ে যেতে পারে। না না, আপনি ব্যস্ত হবেন না, আপনি শুয়ে থাকুন। আচ্ছা, আপনি কথা বলতে পারবেন তো? তবে বেশি কথা না বলাই ভালো, ক্ষতি হয়ে যেতে পারে। না না, আমার শুধু ওর নাম, বাড়ির ঠিকানা বা ফোন নাম্বারটা চাই। আমি বলছি স্যার, আমার নাম প্রসেনজিৎ পাল, আমার দাদার নাম অভিজিৎ পাল।
সুইচ অফ বলছে। হ্যাঁ গো, এত রাত হয়ে গেল, ঠাকুরপো এখনো এলো না। কোনো আক্কেল আছে ছেলেটার? একটা বাড়িতে ফোন করে জানা, সবাই মিলে বাড়িতে চিন্তা করে মরছে, কোনো হুঁশ আছে ওর? কিরে প্রশান্ত, না, আননোন নাম্বার। ফোনটা ধরো না। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ পাল বলছি, প্রসেনজিৎ পালের দাদা। আপনি কে বলছেন বলুন তো? প্রসেনজিৎ কোথায়? কালনা থানা থেকে? কি হয়েছে বলুন স্যার? কি বলছেন স্যার? একটা মাঠ আছে পাঁচিল ঘেরা, সেই পাঁচিল ঘেরা মাঠের উপর আমরা বসলাম, বসে এখানে কথা বলছিলাম। এর মধ্যে মানে ও আমার মানে চোখটা বাঁধে, ঠিক আছে, একবার বাঁধে, দুবার বাঁধে, ঠিক আছে। এবার তৃতীয়বার যখন বাঁধে তখন ওই নাসিন আমি এটা মানে ছুটে এসে আমাকে চোখটা বাঁধে। ঠিক আছে অভিজিৎ বাবু, তখন স্যার, তুমি ওনাকে নিয়ে গিয়ে ডায়েরিটা লিখে নাও, আর তারপরে ফোর্স রেডি করো। আর শোনো, দুজন মহিলা কনস্টেবল কিন্তু নেবে। ভোর হয়ে আসছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। মেয়ে দুটো যেন পালাতে না পারে। ওকে স্যার। চলুন 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 চলুন। কি সাংঘাতিক কাণ্ড বলো দেখি। ঠিকই বলেছো, আজই তো ওদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বিয়ে হওয়ার কথা ছিল। কি সাংঘাতিক মেয়ে বলো দিনি। সব দোষ তো হালিমার, এক নম্বর নোংরা মেয়ে ছেলে। নিপাই বা কম কিসে? ঠিক বলেছেন বৌদি। তখন কত করে বারণ করেছি, ওই ছোট লোকের মেয়েটাকে ঘরের বউ করে আনিস না আনিস না। তুই আমার একটা কথাও শুনিসনি। দেখলি তো, আর একটু হলেই তো। আহ মা, এখন এসব কথা বলে কি লাভ? ঠাকুরপো আগে সুস্থ হয়ে বাড়ি ফিরুক তো। তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বড় ভুল করেছি মা। তোমাদের কারো কোনো কথা না শুনে ভগবান আমার শাস্তি দিয়েছে মা। নিপাজি এরকম করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি মা। ওর হয়ে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বাবা। ক্ষমা? কিসের ক্ষমা? তো রাক্ষসী মেয়ে যা করেছে তার কোনো ক্ষমা নেই। আমি জানি দিদি, এর জন্য সারা রাত ওকে আর ওই মেয়েটাকে আটকে রেখে আমি নিজের হাতে পুলিশের হাতে তুলে দিয়েছি। ফাঁসি হবে, ওর ফাঁসি হবে, দেখে নিও, ওর ফাঁসি হবে। থাক না মা। আমি জানি এই কাজের জন্য কোনো ক্ষমা নেই, তবু বাবা। না মাসিমা, অনেক সহ্য করেছি আমি কারো বারণ শুনিনি। ভালোবেসে এইভাবে ধোকা খেতে হবে, প্রাণে মরতে হবে, এরকম স্বপ্নেও ভাবিনি। আমি চাই নিবার ফাঁসি হোক। প্রাণে বেঁচে গেলেন কাল্লা নিবাসী ধান চালের ব্যবসায়ী প্রসেনজিৎ পাল। কিন্তু
এতক্ষণ ধরে আপনারা যে ঘটনাটি দেখলেন তাতে এতটুকু পরিষ্কার যে এক প্রেমিক যুগল যাদের বিয়ে হওয়ার কথা ছিল 13ই ডিসেম্বর 2016, ঠিক তার আগের দিন রাত্রে সেই প্রেমিককে তার ভাবী স্ত্রী তার বান্ধবীর সহায়তায় খুন করতে চেয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এমনভাবে কলঙ্কিত হতে হলো কালনা? ভাবীবধূ নিপার বান্ধবী কেই হালিমা? আগের দিন রাত্রে নিপার হবু স্বামী তথা প্রেমিককে কেন এমনভাবে চপার চালালো হালিমা? অথচ 5 বছর আগে যখন নিপা ও তার থেকে বয়সে অনেকটা বড় প্রসেনজিতের প্রেম শুরু হয়েছিল, তখন কি কেউ স্বপ্নেও ভাবতে পেরেছিল যে সেই প্রেম পর্বের এইরকম একটি ভয়ঙ্কর পরিণতি হবে? কালনা বাজারে তখন একটি মুদির দোকান ছিল প্রসেনজিতের। বাদল, বাদল, হ্যাঁ দা, বলছি তুই একটু দোকানটা দেখ তো, আমি 1 ঘন্টার মতো ঘুরে আসছি। তুমি আমার কোথায় যাবে? তোকে যেটা বললাম তুই সেটা কর না, আমি একটু ঘুরে আসছি। ও বুঝেছি। এই কি বুঝছিস রে? ও কিছু না, যাও তুমি যাও। একদম পাকাপি করবি না, তোকে যেটা করতে বলেছি সেটা কর। চলো তো। কেন, কি হলো? সাইকেলে আসার সময় তো কত বকবক করছিল বলো তো, আর এখন দেখো চুপ করে বসে আছো। তাহলে তুমি কিছু বলো। আমি কি বলবো? ওই একই কথা তো আমারও। ঠিক আছে, কথা যখন তোমার শেষ হয়ে গেছে তাহলে এখন চলো। আচ্ছা আচ্ছা বেশ, বসো বসো এখানে। বলছি, তুমি আমায় কেন ভালোবাসলে? এই নিয়ে তুমি আমাকে কতবার জিজ্ঞাসা করলে, আর আমি তোমাকে কতবার বললাম বলো তো? বলো না, শুনতে ভালো লাগে। নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগে, তাই না? বলো না। প্রথমত তুমি আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, বুড়ো বরের কচি বউ। আমি বুড়ো? না না না, তুমি আমার রণবীর কাপুর হয়েছে। এবার বলো। আর দ্বিতীয়ত তুমি পড়াশোনা ছাড়া অন্য কিচ্ছু করো না, আজে বাজে কোনো বিষয়ে থাকো না, তোমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই। আর সব থেকে বড় কথা হলো। কি হলো বলো, সব থেকে বড় কথা কি? তুমি খুব লাজুক। না, সব থেকে বড় কথা হলো আমি ছোট জাতের মেয়ে। নিপা, একটা ছোট জাতের মেয়ের ভেতরে এমন কি দেখলি?
যে ওকেই তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে যেতে হলো? আচ্ছা বাবা, আজকের যুগে দাঁড়িয়ে এই ছোট জাত বড় জাত এইসব নিয়ে কথা তুলছো? তুলবো না? এটা কার না, বিলেত আমেরিকা নয়, এমনকি কলকাতাও নয়। সত্যি বাবা, আমরা পাল, তুই পাল বংশের ছেলে হয়ে ওই পণ্ডিতের ঘরে মেয়েকে বউ করে না আনলে চলছে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কি বলবে বলতো? বলবে মানে অলরেডি বলা শুরু হয়ে গেছে। হ্যাঁ গো গিন্নি, পাড়া আত্মীয় স্বজনরা তাদের মধ্যে না কানাঘুষো শুরু হয়ে গেছে। ওদের প্রেম কাহিনী জানতে কারোর বাকি নেই। বাবা, নিপা পড়াশোনায় খুব ভালো, তাছাড়া নিপা খুব ভালো মেয়ে। কিন্তু তোর থেকে তো বয়সে অনেক ছোট। কেন? বয়সের তফাৎ না থাকলে কি তুমি ওদের বিয়ে দিতে রাজি হয়ে যেতে? যত সব। শোন বাবা, আমার কথা শোন। কি শুনবো বলো? তোমার কথা আমি কি শুনবো? তোমার কথা মতো আমি নিপার সঙ্গে সম্পর্কটা ছেড়ে দিই? তুমি জানো তো নিপা আমাকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে, কতটা ভরসা করে। ওর সেই বিশ্বাসের ভালোবাসার অমর্যাদা আমি কিছুতেই করতে পারবো না। কিন্তু কোনো কিন্তু না মা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, বিয়ে যদি করতেই হয় তাহলে আমি নিপা কি করবো, তারপরে সারা জীবন আমি কাউকে বিয়ে করবো। শোন শোন, আমার কথা শোন। দেখো মা, এটাই আমার সাপ কথা, বলে ঠিক আছে। শোন, খেয়ে যা, খাবারটা খেয়ে যা। দেখো বাবা, কথাটা অন্যভাবে নিও না। শত হলো আমি মেয়ের বাপ, তাছাড়া জাতেও তোমাদের চেয়ে অনেক ছোট। প্লিজ মিসমশাই, আমার সামনে জাত নিয়ে কোনো কথা বলবেন না। আমি নিপাকে ভালোবেসেছি জাত দেখে না, ওকে ভালোবেসেছি ওর গুণ দেখে। জানি বাবা, আমাদের নিবার সৌভাগ্য যে তোমার মতো একটা ছেলেকে পেয়েছে, কিন্তু কিন্তু কি মাসিমা, সংকোচ করছেন কেন? বলুন আপনি। আমি বলছি প্রসেনজিৎ দা। তুমি? সৌরভ, মা, প্রসেনজিৎ দার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলেও তুমি কি এটা বুঝতে পারোনি যে প্রসেনজিৎ দা সহজ কথাটা সোজাভাবে বলাটাই পছন্দ করে? ঠিক, আমি কোনো ঘোর প্যাঁচের মধ্যে থাকি না। আমি যা বলি বুক ফুলিয়ে কথা বলি। তাছাড়া আমি তো কোনো অন্যায় কাজ করছি না। তুমি বলো সৌরভ। দেখো প্রসেনজিৎ দা, তুমি ভালো মানুষ, আমার বোনকে ভালোবাসো, বিয়েও হয়তো করবে। হয়তো কেন, আলবাত করব। কিন্তু সমাজ সংসার বলেও একটা ব্যাপার আছে, তাই থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। নিপা এখন নাবালিকা, তা না হলে ওকে আমি... ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, ওর 18 বছর হলে ওকে আমি বিয়ে করব। কিন্তু বাবা, তোমার বাড়িতে ওইসব নিয়ে কোনো চিন্তা করবেন না। বাবা মাকে রাজি করার দায়িত্ব সেটা সম্পূর্ণ আমার। কিন্তু আপনাদের কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকলে তোমাকে কি কথা বলার জন্য ডেকে আনতাম বলো? তবে তবে কি? না মানে আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, এদেরকে তো কৈফিয়ত দিতে হবে। তাই বলছিলাম যে... থামলেন কেন? বলুন না কি বলবেন। তাই বলছিলাম তোমার এই কথা দেওয়াটা পাকাপোক্ত করার জন্য কোর্টে গিয়ে যদি একটা নোটারি করো তাহলে খুব ভালো হয় জানো। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যখন চাইছেন কাল আমি আদালতে গিয়ে নোটারি করে আসবো। যাক বাবা, বাঁচালে তুমি। অদ্ভুত বিষয়, নিপা যদি প্রসেনজিৎকে পছন্দই না করবে তাহলে তার সঙ্গে প্রেমই বা করতে গেল কেন? আর বিয়ের আগে কোর্টে নোটারি করবে শুনে খুশিই বা হলো কেন? সব ঠিকই চলছিল, হয়তো চলতো, কিন্তু সব হিসেব উল্টে গেল। রঙ্গমঞ্চে হালিমা খাতুন
প্রবেশ ঘটার সাথে সাথে। হ্যাঁ, হালিমা খাতুন নিপার থেকে বছর 7 বড়। নিপার বাড়ির পাশে তার দিদি সায়রার শ্বশুর বাড়ি, সেই সূত্রেই তার যাতায়াত। এবং প্রসেনজিতে আদালতে নোটারি করার বছর 2 পরেই নিপার সঙ্গে হালিমার আলাপ, আর সেখান থেকেই তাদের মধ্যে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তারপর তারপর তুমি কি করলে? তারপর আবার কি হবে? ওই ইবলিশের বাচ্চাকে পেছনে 2 লাথি মেরে 3 তালাক বলে আমির কাছে চলে এলাম। আবার তালাক? হ্যাঁ গো সোনা, আবার তালাক। আমার যার সঙ্গে পোষাবে না তার সঙ্গে আমি থাকবো কেন? বাবা, এই বয়সে আবার দুটো বিয়ে? তোমার দম আছে, ফাটাফাটি। তা নয় তো কি, তুমি পারবে? না গো হালিমাদি। কি আবার? কি? তোমাকে কতবার বলেছি না আমাকে দিদি বলে ডাকবে না? এ মা, তুমি আমার থেকে কত বড়। তাতে কি হয়েছে? আমরা দুজন বন্ধু, ব্যাস। আর বন্ধুত্বের মধ্যে কোনো বয়স হয় না। নিপা, তোমাকে একটা কথা বলবো? বলো। আমার না তোমাকে ভীষণ ভালো লাগে। সে তো জানি। আচ্ছা, তোমার আমাকে কেমন লাগে? এ আবার কি কথা? বলোই না, কেমন লাগে আমাকে? ভালো না লাগলে এত অল্প দিনে তোমার সাথে তো গভীর বন্ধুত্ব হয়। জানো, আমার না আর কোনো বন্ধু নেই। থাক, আর বন্ধুত্ব করতেও হবে না, একমাত্র আমিই তোমার বন্ধু। ও সরি সরি। না না, ঠিক আছে। নিপা, হ্যাঁ তুমি জবান দাও নিপা, তুমি আর কারোর সাথে বন্ধুত্ব করবে না? কোনো ছেলে বা মেয়ে কারোর সাথে নয়? জবান দাও নিপা, জবান দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জবান দিলাম। থ্যাংক ইউ নিপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নিপা। বাবা, হালিমাদি। কি আবার? সরি হালিমা, সত্যি তুমি না খুব হিংসুটে। নিপা, খাবি না? অনেক রাত হলো যে। ও মা, আমাদের খাওয়াটা একটু এই ঘরে দিয়ে যাও না। এই দেখো, তোমাকে তো বলতেই ভুলে গেছি, হালিমা আজ আমার সাথেই থাকবে। তাই আমি বললাম যে ওকে আর এখনো দিদি বাড়ি খেতে যেতে হবে না, ও আজ এখানেই খাবে। এই তারপর কি হলো? আরে তারপর সে কাণ্ড, কি আর বলবো। হ্যালো। কি ব্যাপার বলো তো তোমার? মানে? আজ 1 সপ্তাহ হয়ে গেল তোমার দেখা নেই। ইয়ে মানে একটু বিজি আছি। হ্যাঁ, বিজি মানে তো হালিমার সাথে ঘুরে বেড়াচ্ছ। মানে? দেখো নিপা, আমার কাছে কিন্তু সব খবরই আসে। দিনরাত ওই মেয়েটার সঙ্গে এত মেলামেশা কিসের? তুমি জানো ওর নামে পাড়ায় কত বড় বদনাম? একসঙ্গে ঘুরছো, থাকছো, খাচ্ছো, আর আজকাল নাকি তোমাদের বাড়িতে এসে রাত কাটাচ্ছে। কি হচ্ছে কি এটা? ঠিক আছে, আমি পরে তোমার সাথে কথা বলবো। না, পরে নয়, যা বলার তুমি এক্ষুনি বলবে। তুমি কোথায় আছো বলো তো? আছি এক জায়গায়। আরে আমি তো সেটাই জানতে চাইছি, তুমি কোথায় আছো? ও, বুঝতে পেরেছি, এখন তুমি হালিমার সঙ্গেই আছো, তাই না? তুমি রাতে ফোন করো, আমি তখন কথা বলবো তোমার সাথে। না, পরে না, যা বলার তুমি এক্ষুনি বলবে। তুমি ভালো চাও তো মেয়েটার সঙ্গে মেলামেশা বন্ধ করো। মেয়েটা কিন্তু ভালো মেয়ে না। ঠিক আছে, আমি পরে কথা বলবো। হ্যালো, হ্যালো নিপা, হ্যালো। ফোনটা কেটে দিল। কে ফোন করেছিল? ও বুঝেছি, তোমার হবু বর প্রসেনজিৎ, তাই তো? তোমাকে একটা কথা বলি শোনো, এই ছেলেরা না খুব স্বার্থপর হয়, কখনো ওদেরকে বিশ্বাস করবে না, বুঝেছো?
ওর সঙ্গে মেলামেশাটা গভীরতা হয়ে যায় এবং ওরা এত দূরও ছিল যে রাত 12টা একটা সময় চলে আসতো নাসিনা, হ্যাঁ দীপার কাছে চলে আসতো এবং ও রাত্রে থাকতো ওর কাছে 2 ঘন্টা 3 ঘন্টা এবং তখন ওরা ড্রিঙ্কও করতো নাকি, ঠিক আছে। এবং একদিন আমি মানে ওদের ঘরে মানে পরের দিন যেদিন ছিল তারপর দিন গিয়ে দেখি ড্রিঙ্ক এবং নাসিনা ও সিগারেটও খেত, ঠিক আছে। এবার সেখানে আমি দেখি গ্লাস বোতল না, ও ছিল না, নাসিনা ছিল না, গ্লাস বোতল বা দেখে আমি ওর সঙ্গে অনেক অশান্তি করি দীপার সঙ্গে এবং দীপার মা বাবাকেও জানাই এবং ওর দাদা ছিল দাদাকেও জানাই। তারপর ওর দাদা খুব বকাবকি করে, খুব অশান্তিও করে ওর সঙ্গে। না না না, কি ভেবেছে না কিও? দেখুন আমার কথাটা একটু শুনুন। আপনি কি শুনবো কিছু শোনার নেই। শোনো, তোমার বোনকে পরিষ্কার বলে দাও ও যেন আমার মেয়ের সঙ্গে মেলামেশা বন্ধ করে দাও। লজ্জা করে না? হ্যাঁ, পুরোধারী মেয়ে একটা কচি মেয়ের মাথা চিবিয়ে খেতে। ছি ছি ছি। শুনুন, আমার বোন যদি কোনো অন্যায় করে থাকে আমি ওকে মাপ চাই। ওসব মাপটাপ চেয়ে কোনো লাভ হবে না। তোমার বোনকে পরিষ্কার জানিয়ে দাও ও যেন আমার মেয়ে নিপার সঙ্গে আর না মেশে। এই যে মেয়ে, মুখ দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতেও জানো না। কান খুলে শুনে রাখো, এই স্পষ্ট করে বলে দিলাম, ফের যদি দেখি না আমার মেয়ের সঙ্গে মেলামেশা করেছো, ফল কিন্তু ভালো হবে না। হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান। চলো চলো। হালিমা, হালিমা শোন, হালিমা কোথায় যাচ্ছিস? হালিমা, ইনশাআল্লাহ এ কি মুসিবতে ফেললে তুমি। না, রাত 12টার পর, ঠিক আছে? সবাই ঘুমিয়ে পড়বে তো? আচ্ছা, তুমি জেগে থাকো, অনেক কথা আছে। আচ্ছা, ঠিক আছে। তোমার মা বাবা দাদা কেউ জানতে পারবে না তো? না না, কেউ জানতে পারবে না। এসো। সম্পর্কটাকে নিয়ে আমি বহুবার ওর বাড়িতে কমপ্লেনও জানিয়েছিলাম। ওর বাড়ির লোকও অতিষ্ঠ ছিল এবং ওর বাড়ির লোকও ওকে, ওই মেয়েটাকে বহুতবার এই পাড়ায় না আসতে, মেলামেশা না করতে অনেকবার বারণ করেছিল। এবং তার গভীরতা যে এতটা বুঝতে পেরেছি না না, এতটা আমি বুঝতে পারিনি। এবার একটা মেয়ে, একটা বান্ধবী, ঠিক আছে, ও তো সবার সঙ্গে মিশতো না, ওর সঙ্গে বেশি মিশতো, ঠিক আছে। আর ওই মেয়েটা ধরুন 2-3বার বিয়ে হয়েছিল, তারপরে একা হয়ে যাওয়ার পরে ওর সঙ্গে বেশি আরও গভীরতাটা হয়ে যায়, ঠিক আছে। 2-3বার বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই নাসিনা নামে মেয়েটার। আমি কোনো কথা শুনতে চাই না নিপা, এখনো বলছি ওই মেয়েটার সাথে মেলামেশা বন্ধ করবি কিনা। তোমরা কেন ওকে নিয়ে এরকম করছো আমি তো এটাই বুঝতে পারছি না। অত বুঝতে হবে না, সবকিছু বোঝার বয়স তোমার এখনো হয়নি। কে বলেছে হয়নি? তুমি ভুলে যাও না বাপি, আর কদিনের মধ্যেই আমার 18 বছর পার হয়ে যাবে। চুপ! আবার মুখে মুখে তক্ক। আমরা যা বলছি সেটাই হবে। ওই হালিমা মেয়েটা মোটেই ভালো নয়। কে বলেছে তোমাদের? কে বলবে আবার? পাড়ায় কান পাতলেই শোনা যায়। পাড়ার লোকের কথায় কান দিও না তো মা। হালিমা খুব ভালো মেয়ে। থাক, তোমাকে সার্টিফিকেট দিতে হবে না। আমরা যা বলবো তুমি তাই করবে। ওই মেয়েটার সাথে মেলামেশা তোমার বন্ধ করতে হবে। তোমরা কেন হালিমার সাথে বন্ধুত্বটা নিয়ে এরকম করছো বলো তো? শুধুমাত্র লোকে কে কি বললো তাই নিয়ে একটা মানুষকে বিচার করছো? মা, ভাগ্যিস ও একটা মেয়ে। যদি একটা ছেলে হতো তাহলে তো তুমি মনে হয় খুনি করে ফেলে দিতে। কি তাই তো মা? নিপা, আমি ওর সঙ্গে মিশবই, সে তোমরা আমাকে যতই বাধা দাও। নিপা, নিপা শোন, নিপা। বলে কোনো লাভ নেই। বদমাশ মেয়েটা আমার মেয়ের পুরো বশে করে নিয়েছে। তাহলে নিপা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, বসেন। ঠিক বলছো?
তুমি জানো না যে কয়েক মাস পর আমাদের বিয়ে? বললাম তো আমি বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? কারণ তোমার বাড়ির লোক আমায় মানবে না। মানে সেটা তো আমার ব্যাপার, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তাতে তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে। কিসের অসুবিধে? একবার শাদি করলে জিন্দগি বরবাদ হয়ে যাবে। এই দেখো না, আমাকে দুটো শাদি করেছি, কিন্তু কি লাভ হলো বলো তো? সব মর্দ একই রকম, সব ফালতু, মাঝপথে সব ছেড়ে চলে যায়। ছেলেরা ভালো হয় না, মাঝপথে ছেড়ে দেয়। বুঝেছি, এসব তোমার কথা নয়, তোমাকে কেউ শিখিয়েছে। হালিমা, তাই না? চুপ করে থেকো না, জবাব দাও। হালিমা তোমাকে এসব কথা শেখাচ্ছে, তাই তো? আলতু ফালতু কথা তোমার মাথায় ঢোকাচ্ছে, তাই না? তোমার মনে ছেলে বিদ্বেষী কথা ঢোকাচ্ছে, তাই তো? কি হলো বলো, উত্তর দাও। দেখো নিভা, এসব তুমি কেন করছো বলো তো? তুমি তো জানো যে আমি তোমাকে খুব ভালোবাসি। তাছাড়া 5 বছর ধরে আমাদের সম্পর্ক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই সবাই এসব কথা জানে। তাছাড়া আমার বাবা মাও প্রথমে রাজি ছিল না, অনেক কষ্টে বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি। আজকে তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি কার কাছে মুখ দেখাবো বলো তো? আমি তো বেইজ্জত হয়ে যাব। তুমি কি তাই চাও বলো? আমি বিয়ে করতে চাই না, ব্যাস, বুঝেছ? শুধু তোমাকে কেন, আমি কোনোদিন কাউকে বিয়ে করতে চাই না, আর আমি কোনোদিন বিয়ে করবও না। একটা নোটারি এগ্রিমেন্ট হয়েছিল যে আমরা 2 বছর বাদে বিয়ে করব। দীপার তো 18 বছর হয়নি তখন, সেই হিসাবে এগ্রিমেন্টটা করা হয়েছিল। কিন্তু নাসিনার চাপে ও 6 মাস বাদেই ওই এগ্রিমেন্টটাকে বললো আমি পারবো না, তুমি অন্য কাউকে বিয়ে করো, আমি পারবো না। বললাম ঠিক আছে, তাই হবে। তারপরে ও আবার ওইটা কোর্টে গিয়ে, আমরা দুজনে কোর্টে গিয়ে উকিল ধরে আবার সেইটাকে মানে বাদ করে দিই, এবং নোটারিটা আবার একটা নোটারি করি যে দীপা সেখানে সই করে, এবং জজের সামনে গিয়ে সই করা হয়েছিল। এত কিছু বোঝানো সত্ত্বেও নিপা কারোর কথা শোনেনি। সে হালিমা ছাড়া কারোর কথা কানেই তুলতো না। অবস্থা এমন একটি পর্যায়ে পৌঁছয় যে নিপা তার বাড়ির সবার অজ্ঞাত সারে আদালতে গিয়ে প্রসেনজিতের করা নোটারি বাতিল করে আবার একটা নোটারি করে। এবং নিপা যখন আদালতে, তখন হালিমা তাকে বারবার ফোন করে জিজ্ঞাসা করে যে নোটারিটা বাতিল হলো কিনা। নোটারি বাতিলের কথা নিপার বাড়ির লোকজন জানতেন না, কিন্তু প্রসেনজিতের নিপার কাছে না আসাটা তাদের মনে সন্দেহের সৃষ্টি করে। তারা তো জানতেন না যে নিপা স্পষ্ট ভাষায় প্রসেনজিৎকে বিয়েতে না করে দিয়েছে। অন্যদিকে নিপা হালিমার সঙ্গে সারাদিন ঘুরে বেড়ায়। এবার বাড়ির লোকজন নিপাকে চেপে ধরে। আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বছরের নভেম্বরে ওর 18 পূর্ণ হবে, ব্যাস ডিসেম্বরে আমি ওর আর প্রসেনজিতের বিয়েটা সেরে ফেলবো। শুনলি তো বাবা কি বলে গেল? আর মা, তোমাকেও আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এই 2 মাস ও বাড়ির বাইরে 1 পাও রাখবে না। যদি দরকার হয় আমি ওর সঙ্গে যাব, আর যদি না মানে তাহলে মেরে হাড়গোড় ভেঙে বাড়িতে ফেলে রেখে দেবো। শুনলি তো তোর বাবা দাদা কি বলে গেল? এটাই আমার মত। অনেক বোঝাবার চেষ্টা করেছি, বুঝিসনি যখন, এটাই তোর দাওয়াই। কি হলো, ডাকলে কেন বলো? মানে আমি ভুল করেছি। হ্যাঁ গো, বিশ্বাস করো, আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। ও, তুমি এখনো আমায় বিশ্বাস করছো না, তাই না?
বিশ্বাস না করারই তো কথা, তাই না? সত্যি বলছি, আমি আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তোমার এখনো আমায় বিশ্বাস হচ্ছে না? তোমার বিশ্বাস হচ্ছে না তো আমায়? ঠিক আছে, দেখো, এই দেখো। এগুলো কি? এই না, কি করছো এটা? দেখোই না। আরে কি ছেলে মানুষই করছো? হাতটা দাও, হাতটা দাও। কি হচ্ছে এটা? কি করলে? কি এইবার বিশ্বাস হলো তো যে আমি ভুল করেছিলাম? সত্যি সত্যি তুমি একটা পাগলি। এত বছর ধরেও তোমাকে আমি ঠিক মতো বুঝে উঠতে পারলাম না। থাক, আর বোঝার দরকার নেই। ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আজ থেকে আমি তোমার বউ। সত্যি? সত্যি নয়তো কি মিথ্যে? হ্যাঁ, আজ আমি খুব 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 খুশি। চলো এক্ষুনি আমি তোমাদের বাড়ি যাবো, এসো। তা বাবা, কি ঠিক করলে? ভাবছি ডিসেম্বরের 13 তারিখ সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আগে বিয়েটা সেরে ফেলব, পরে না হয় যে কোনো দিন একটা রিসেপশন দেওয়া যাবে। ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো। কিন্তু তোমার বাড়িতে? ওইসব নিয়ে কোনো চিন্তা করবে না মাসিমা, আমাদের বাড়িতে কোনো আপত্তিই নেই। তাছাড়া আমি যা করব সেটাই। তাহলে তার বেশি দেরি নেই, আয়োজন তো সব করতে হয়। হ্যাঁ প্রসেনদা। বেশ বেশ। এই নিপামা কোথায় গেল? লজ্জা পেয়েছে। ঠিক হয় 13ই ডিসেম্বর 2016 স্থানীয় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে নিপা ও প্রসেনজিৎ বিয়ে করবে। অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রসেনজিতের বাবা মারা যান এবং প্রসেনজিতের বাড়ির লোকজন এই বিষয়ে অনেকটাই নমনীয় হয়ে গিয়েছিলেন। বিয়ের ঠিক আগে আগে নিপাদের বাড়িতে কালী পুজো হয়, আর সেই সময় প্রসেনজিৎ নিপাদের বাড়িতে ছিল। হালিমা বারবার নিপার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও প্রসেনজিতের জন্য পারেনি। হালিমা কি এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী ছিল? কি করব বলো, আমার যে কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? উপায় ছিল না বললেই হবে? তুমি জানো কতদিন তুমি আমার সঙ্গে দেখা করোনি, আমার ফোন ধরোনি? তুমি জানো কত কষ্ট পেয়েছি আমি? জানি, তার জন্য সরি। কি করবো বলো, ঘরে বাইরে এত চাপ। ঘরে আমাকে দাদা বাবা যেভাবে নজর রাখছিল, আর বাইরে তো ওই প্রসেনজিৎ। ওই প্রসেনজিৎটা বড্ড বার বেড়েছে, তাই না? হ্যাঁ, ও বড্ড বার বেড়েছে। ওর জন্যই তো আমাকে এই নাটকগুলো করতে হলো, শাখা সিঁদুর পরতে হলো। আর ওর জন্য আমাকে বাড়িতে সবাই আটকে রেখেছিল। সব থেকে বড় ভয় কি জানো তো, আমি যে কোর্টে গিয়ে এই নোটারিটা বাতিল করেছি, এটা যদি বাড়ির লোকজন জানে, আমাকে তো অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। আমি তোমাকে হারাতে চাই না হালিমা, আমি তোমার সাথে থাকতে চাই। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই হালিমা। হালিমা, এই কি ভাবছো? তুই চাস তো সারা জীবন আমরা একসঙ্গে থাকি? হ্যাঁ চাই তো। তাহলে আমি যা বলবো তুই তাই করতে পারবি? হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে শোন, কিছুদিন বাদেই এবার ওদের বাড়ি থেকে চাপ আসে এবং যে বিয়ের ব্যাপারে, তখন ও আমাকে বললো যে তুমি যদি আমাকে বিয়ে করো, বিয়ে করতেই হবে। তখন আবার বিয়ে করার আবার চাপ দেয়। তখন আমি বললাম দেখো এখন বিয়ে হবে না, এখন তখন ভাদ্র মাস ছিল, ঠিক আছে। আমি দেখো এখন বিয়ে হবে না, বললো না বিয়ে আমাকে করতে হবে। তখন ও নিজে নিজে সিঁদুর আর শাঁখা পরে, ঠিক আছে, আমার নামে। তাতে আমার অসুবিধা হয়নি। আমি বললাম ঠিক আছে তুমি পড়ো, অসুবিধা নেই, আমি 2 মাস হোক আমি ঠিক বাড়িতে ম্যানেজ করে নিয়ে যাবো তোমাকে। তারপরে আমরা ভাদ্র আশ্বিন মাসে মাকে বলি এবং বলার পরে আস্তে আস্তে সেটা হয়। এবং কালী পুজোর দিন আমরা একসঙ্গে ছিলাম, 2 দিনই। কালী পুজোর দিন আমরা 2 দিনই একসঙ্গে ছিলাম, ওদের বাড়িতেই ছিলাম আমি। ওদের বাড়িতে কালী পুজো হয়। এবার সেই হিসাবে সেদিন আমরা
আলোচনা করলাম যে আমরা তাহলে ঠিক আছে, আমরা এই মাসে তো ডেট নেই, অগ্রহায়ণ মাসের ডেট আছে, অগ্রহায়ণ মাসে আমরা বিয়ে করে বাড়িতে যাব। হ্যাঁ, এই তো দুপুরে খেতে এসেছিলাম, একটু বেরোবো। বলো। শোনো না, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি, কালই তো আমাদের বিয়ে, কাল থেকে তো আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ তো না, তাই বলছি আজকের দিনটা একটু শেষবারের মতন প্রেমিক প্রেমিকার মতন কাটাতে চাই। উফ, তুমি পারো বটে। না না, আমি সত্যি বলছি, তুমি দেখা করবে গো? কিন্তু আমি এক্ষুনি তো বেরোবো, একটু কাজ আছে। প্লিজ প্লিজ একবার এসো না। ঠিক আছে, তবে একটু দেরি হবে কাজ সেরে আসতে। ঠিক আছে, নো চাপ। তুমি আসার আগে না একটা মিস কল দিয়ে এসো। ঠিক আছে, তাহলে রাখি এখন। হ্যাঁ রাখো। হ্যালো, শোনো, সব কথা হয়ে গেছে। আমি SMS করে তোমাকে সব খবর দিতে থাকবো, তুমি কিন্তু রেডি থাকবে। এখন আমি রাখছি। এসে গেছো? হ্যাঁ। কোথায় বসে বলো তো? হালিমাদের বাড়ির ওইদিকে চলো না, ওই মাঠটায় বসে আড্ডা মারবো। না না, জায়গাটা খুব একটা ভালো না। কাছে তোমাদের বাড়ির সামনে পাঁচিলের কাছে বসে গল্প করি। ঠিক আছে, চলো। চলো তাহলে। নিপা সেই রাতে তাদের গতিবিধির খবর SMS এর মাধ্যমে জানাচ্ছিল হালিমাকে। নিপা তার পরিবারের চাপে বিয়েতে রাজি হওয়ায় তারা দুজনে মিলে প্রসেনজিৎকে মেরে ফেলার একটা পরিকল্পনা করে। আচ্ছা, কাল তাহলে আমাদের সত্যি সত্যি বিয়ে হচ্ছে বলো? সত্যি নয় তো কি মিথ্যে নাকি? মাফলারটা দাও না। কেন? খুব শীত করছে। গায়ে শোটে দাওনি কেন? আপনি করে দাও না। আচ্ছা না, জানো বাড়িতে না মা বাবা খুব খুশি। সে তো হবেই। আর তোমার বাড়িতে? নো প্রবলেম। আরে কি করছো এটা? বাবা তুমি কি ভীতু গো? ভীতু হবো না, হঠাৎ করে চোখ বন্ধ যে। আসলে কানামাছি খেলতে ইচ্ছা করছে। পাগলি একটা। আবার আচ্ছা, বিয়ের পর তোমার বাবা দাদা এরা কোনো অশান্তি করবে না তো? কেন করবে? ওনারা তো মেনে নিয়েছে। না, কার মন কখন কোন দিকে বদলে যায় না না। ওইসব ব্যাপারে কোনো চিন্তা করতে হবে, আমি তো আছি নাকি। তারা ভেবেছিল চোখ বেঁধে গলায় কোপ মারবে, কিন্তু গলার নলি না কেটে কোপটা গিয়ে পড়ে নলির একটু ওপরে। নিজেরা নিজেরা যখন ভালোবাসে তাই থাক, অগে সংসারই ওরা করুক। ওই জন্য ভাবছিলাম এই মঙ্গলবার দিনকে রাত্রি সিদ্ধেশ্বর বাড়ি কিনে বিয়ে করে ঘরে তুলব। তো সোমবার দিন রাত্রি 10:30টার সময় এই ঘটনা ঘটলো। থানার লোকে ভর্তি করে সেলাই করে একটা সেলাং টানা হয়ে গেছে। তারপরে আমার বাড়ি এই থানার লোক আইছে,
তারপরে সেগুলো আমি চাইয়ে দিই আমার ছেলে এই অবস্থা, তখন তো আমারও জ্ঞান ছিল না। ক্ষমা এখন আর ক্ষমা হয় না। মানে 5 বছরের ভালোবাসাটা আমার এখন মানে জীবনের ঘৃণা হয়ে গেল। মানে হতভম্ব হয়ে গেছি তখন যে দীপা আমার সঙ্গে এরকম করলো ঘটনাটা। এখন ওদের দুজনেরই সাজা চাইছি আমি। বিশ্বাসটা ভেঙে গেছে, এই বিশ্বাস আর মানে জোড়া লাগবে না জীবনে। এক অদ্ভুত মনস্তত্ত্বের কেস এই ঘটনা। কেনই বা নিপা প্রেম করলো, আর কেনই বা সে তার নিজের ভাবী স্বামী তথা প্রেমিককে বান্ধবীর জন্য তাকে খুন করার চক্রান্ত করলো? তাহলে কি এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? সে রহস্য এখনো ধোঁয়াশায় ঢাকা। তবে এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো সম্পর্ককে জোর করে তৈরি করা যায় না বা সেটাকে টিকিয়ে রাখা যায় না। নিপার হালিমার মধ্যে যে সম্পর্ক ছিল বন্ধুত্বে, তার ভেতরে হয়তো কোনো কালিমা নেই, কিন্তু তাদের সেই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখার জন্য তারা যা কিছু করেছে তা সত্যিই নজিরবিহীন। খবরের কাগজে সবটা লেখা থাকে না, আর সে সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।